জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট আবু হায়ানার রাজ্জাকী। জনাব রাজ্জাকী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। সরকার রেজওয়ানা হাসানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন না, কেন নিচ্ছেন না? তাহলে কি কেঁচো খুঁড়তে সাপ বের হবে এরকম কিছু কিনা? অর্থাৎ আলটিমেটলি আমরা নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং কথাটা অতীতে শুনে আসছি, এবার সেটা কিন্তু নানান কায়দায় এস্টাবলিশড হয়েছে। এবারের নির্বাচন হয়ে যাওয়ার পর ওত নিল, সরকার গঠন হলো, কিন্তু একটা পর্যায়ে এসে সৈয়দ রেজওয়ানা হাসান, যিনি একজন উপদেষ্টা ছিলেন, সে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো নিয়ে নির্বাচনটাকে উনি বিতর্কিত করে ফেলেছেন বলে আমার কাছে মনে হয়। আসলে আমার কাছে না, অনেকেই বলেছেন যে নির্বাচনটাকে উনি বিতর্কিত করে ফেলেছেন। হ্যাঁ, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা উনি এডমিট করেছেন টু সাম এক্সটেন্ট। সেটা কিভাবে উনি বলছেন যে উগ্রবাদীরা যাতে ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে ওনারা কাজ করেছেন। এখন উনি উগ্রবাদী বলতে কাদেরকে মিন করছেন তা জানি না, তবে পরিষ্কার বলা যায় এবার নির্বাচনে যারা ছিলেন তাদের নিঃসন্দেহে ওনারা জামাত কি হয়তো উগ্রবাদী মিন করেছেন। কেননা উনি এরপরে আবার এটাও বলেছেন, আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন জামাত শিবির করেছে। এখন সেই ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করি, এমন কথাও আছে যে আজকে কেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা খুব বেশি স্টাবলিশড হয়েছে, যে ইঞ্জিনিয়ারিং করেই কি বিএনপিকে পাশ করানো হয়েছে কিনা। কেননা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু হয়ে গেছেন আজকের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব। অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি ছিলেন, ইনি হয়ে গেছেন এখন আইন ও বিচার মন্ত্রী। তো এইভাবে চিন্তা করলে তখন বলা হইতো এরকম যে ছাত্ররা যারা রাজনীতি করতেছে তাদের দিকে সরকার ঝুঁকে আছে, এইসব বিষয়গুলা ছিল। যাই হোক, এখন ইঞ্জিনিয়ারিং বিষয় যদি উগ্রপন্থীকে ঠেকানো হয়ে থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আমি জামাতকেই ঠেকানো হয়েছে বলে তারা মনে করেছেন, মানে মিন করতে চেয়েছেন। কারণ ইতিমধ্যে জামাতের আমির এটাও বলেছে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, অনিয়ম হয়ে থাকলেও আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এখন আমার অন্য একটা অবজারভেশন আছে। এবার নির্বাচনে আমরা কতগুলো জিনিস দেখছি, যেমন আমরা যদি ধরি মীর কাশেম আলীর ছেলে আরমান, উনি ব্যারিস্টার আরমান, উনি পাশ করেছেন। মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন, উনি পাবনা থেকে পাশ করেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদ, উনি পিরোজপুর থেকে পাশ করেছেন। এরপরে যদি আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর দিকে তাকাই, তার ছেলে হুম্মাম চৌধুরী পাশ করেছেন। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে যাদেরকে 1/11 পরে সরকার এসে, শেখ হাসিনা সরকার এসে যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের সব সন্তানগুলোই কিন্তু যারা যারা নির্বাচন করেছে তারা পাশ করেছে। প্রশ্ন হচ্ছে যে যেমন হুম্মাম বিএনপি থেকে ইলেকশন করেছেন, ধরে নিলাম সে পাশ করে ফেলেছে, বিএনপির সেই সমর্থন ছিল, কিন্তু অন্য যারা পাশ করেছে তাদের চেয়ে কি বিএনপির ক্যান্ডিডেটের চেয়েও কি তারা ভালো ভোটের অধিকারী ছিল? আমার কাছে তো একটা প্রশ্ন যে এটা কি তাহলে ওই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, সেই ইঞ্জিনিয়ারিং এমনভাবে করা হবে যাতে নির্বাচনী ফলাফলে সবাই তুষ্ট থাকে? তারা কি তাদের পিতা হারানোর ব্যথা যাতে কিছুটা হলেও লাঘব হয় সে কারণে তাদেরকে পাশ করানো হয়েছে কিনা? কারণ এমন কথাও আছে যে জামাতের আমিরকে নাকি মিরপুর থেকে পাশ করানো হয়েছে, বা এনসিপির নাহিদ ইসলামকে পাশ করানো হয়েছে। যদি এগুলো করে থাকে তাহলে কি যারা আন্দোলন করেছিল, নির্যাতিত হয়েছিল, তাদেরকেও পুরস্কৃত করা হলো? মানে এটা কি এক ধরনের, যে এটা কিন্তু খুব স্বাভাবিক, মানুষ যখন নির্যাতিত হয়, অনেক কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, তারপরে যদি একটা ভালো অবস্থা পায়, অনেক দুঃখ কষ্ট ভুলে যায়, তাহলে কি ইঞ্জিনিয়ারিং পার্ট এগুলা ছিল কিনা? এটা আমার কাছে একটা প্রশ্ন। কেননা পার্টিকুলার এই লোকগুলোই পাশ করলো, যেখানে নর্মালি এমন কোনো মিডিয়া নাই যেখানে জামাতের বিরুদ্ধে র্যান্ডম কথাবার্তা হয় না। জামাতকে ঠেকানোর জন্য রেজওয়ানা সাহেব এই কাজ করলেন, সৈয়দা রেজওয়ানা উপদেষ্টারা এটা করলেন, তারপরে তারা পাশ করলো। তারা কি বিএনপির প্রার্থীর সামনে পাশ করার কথা, নাকি তাদেরকে পাশ করানো হয়েছে? এবং এই পাশ করানোর
বদৌলতে তারা কি শান্ত হয়ে যাবেন? তাদেরকে কি প্রাইস দেওয়া হলো? এটা মানে কি বলে, প্রাইজ মানে দেওয়া হইলো কিনা যে মানে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা সরকারের বিরুদ্ধে যাতে তারা না দাঁড়ায়, কিংবা তাদেরকে আওয়ামী লীগ শক্তির বিরুদ্ধে তারা না দাঁড়ায়, এই ধরনের চিন্তা ভাবনা করে তাদেরকে পাশ করানো হয়েছে কি না, এটা আমার কাছে একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা আমি রেখে গেলাম। এমনকি আমরা এমনও দেখলাম, যেমন বিএনপির ইলিয়াস গুম হয়েছে, তার ওয়াইফও পাশ করেছেন, মানে তার ওয়াইফ পাশ করেছেন। এই পাশ করলে ন্যাচারালি মানুষ তো ব্যথা ভুলে যায়, নাকি ব্যথা ভুলানোর জন্য, এগুলো আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়। এবং এখান থেকে পরিষ্কার হওয়া যায় যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং এও বলা হচ্ছে যে গণভোটের নাকি মানুষ বোঝে নাই, এবং গণভোটে জয়যুক্ত করা হয়েছে ইঞ্জিনিয়ারিং করে। মানে এতে মনে হয় কি যে সব কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে, গণভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এবং জামাতের আমিরকে দিয়ে পাশ করানো হয়েছে, এবং জামাতের যিনি নায়েবে আমির তাকে গোলাম পরোয়ারকে পাশ করানো হয় নাই। এই কারণে এমনও কথা আছে তিনি নাকি খুব কমান্ডিং ভয়েসওয়ালা, অর্থাৎ জামাতের আমির যেমন একদিকে খুব নিরীহ প্রকৃতির মানুষ এবং অনেকটা আমি জানি না ঠিক মানে কম্প্রোমাইজিংও মনে হয় তার এই বক্তব্যের কারণে। উনি বলেছেন নির্বাচনে কিছু অনিয়ম হলেও আমরা নির্বাচনী ফলাফল মেনে নিয়েছি। নির্বাচন ফলাফল মেনে নিয়েছেন সেটা নিয়ে আমার কোনো কথা নাই, বক্তব্যও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেনে নেওয়ার মানে ইঞ্জিনিয়ারিংটা মেনে নিছেন। এখন তাহলে কি বেছে বেছে, যেমন গোলাম পরোয়ারকে আনা হয়নি পাশ করে, আনানো যাইতো যদি ইঞ্জিনিয়ারিংয়ের পদ্ধতি হয়। পাশাপাশি যদি আমি সৈয়দা রেজওয়ানার হিসাব করি, ইঞ্জিনিয়ারিং কথাটা বলে উনি নির্বাচনটাকে যেহেতু বিতর্কিত করে ফেলেছেন, তারপর দেখলাম সরকার রেজওয়ানা হাসানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন না। কেন নিচ্ছেন না? তাহলে কি কেঁচো খুঁড়তে সাপ বের হবে এরকম কিছু কিনা? অর্থাৎ আলটিমেটলি আমরা নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং কথাটা অতীতে শুনে আসছি, এবার সেটা কিন্তু নানান কায়দায় এস্টাবলিশড হয়েছে। এবং অনেকের দুর্নীতির কথা আমরা শুনেছি। আসিফ নজরুল দুর্নীতি করেছেন, আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন, শ কোটি টাকা তারা দুর্নীতির মাধ্যমে আয় করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন দেখছি না। তাহলে এটা কি ইঞ্জিনিয়ারিং করে যারা ক্ষমতায় আনা উচিত ছিল, বা যাদেরকে ক্ষমতায় আনা হয়েছে, আনার কারণে এটা কি এস্টাবলিশড, মানে এটা নিয়ে যাতে আর কোনো বাড়াবাড়ি কিছু না হয় সে কারণেই কি এগুলো করা কিনা? এটা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন রাখলাম। আমি কোনো সমাধান দিচ্ছি না, কারণ যে লোকগুলোকে পাশ করে তারা প্রত্যেকেই কিন্তু আন্দোলনের ভিতরে ছিল এবং নির্যাতনের শিকার। তাদের পিতাদেরকে হারাইছে তারা ইসের মাধ্যমে। আবার এটাও দেখলাম যে এটিএম আজহারুল হক, যিনি মানবতা বিরোধী অপরাধের ট্রায়ালে শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন, তিনি কিন্তু আবার 5 আগস্টের পরে এটা যখন রিভিউ হইল সেখানে কিন্তু উনি গিয়ে খালাস পেলেন। এবং সেখানেও মনে হয় বিএনপি সরকারের যে অ্যাটর্নি জেনারেল ছিল তিনি কোঅপারেট করেছেন, কিংবা খুব জোরালো কিছু করছেন কিনা আমরা ঠিক জানি না। কেননা আমি এই কারণে বললাম, অনেকে বলবেন না এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিল, কিন্তু না, আমি বলবো তা না। যেহেতু সেই অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে বিএনপির নমিনেশন নিয়ে বিএনপির টিকিটে আইন ও বিচার মন্ত্রী হয়ে এসেছেন, তার মানে উনি অনেক আগে থেকেই বিএনপির ব্যক্তি। তাহলে একই ফুটিংয়ে যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে মৃত্যুদণ্ড এক্সিকিউট করে ফেলে যাদের ফাঁসি কার্যকর করা হয়ে গেল, তাদেরই একজন আবার এই সরকারের অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বেকসুর খালাস পেয়েছেন। এবং তিনি 2026-এর যে নির্বাচন হলো তাতে তিনি এমপিও নির্বাচিত হয়েছেন। এই সব কিছু মিলিয়ে বোঝা যায় যে এই যে নির্বাচনটা হলো এটা কি কোনো মেটিকুলাস ডিজাইনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচন
হয়েছে কিনা, এবং যারা আন্দোলনকারী ছিল সেই আন্দোলন দমানের জন্য কায়দা কিনা, কিংবা যারা কারো উপর ইনজাস্টিস হয়ে থাকলে তাদের সন্তানদেরকে এমপি হিসেবে পাশ করায় এনে তাদেরকে রিমুনারেট করা কিনা। তো এইভাবে ঘুরে ফিরে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সাধারণ লোকের কাছে অনেক প্রশ্ন এসে যায়। এইভাবে আমরা আর কতকাল চলবো? আমরা আর কতকাল এই রাজনীতির ভিকটিম হব? আমরা কতকাল জাস্টিসের নামে ইনজাস্টিসের শিকার হব?